চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা, ঈদ ও গরমের ছুটিতে ক্লাস নেয়ার নির্দেশনা আসছে। দেশে জিডিপিতে শিল্প খাতের অবদান বাড়লেও কমছে কৃষি খাতের প্রবৃদ্ধি। দুই খাতের ভারসাম্য না থাকলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। প্রায় ৫ বছর ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে নারায়ণগঞ্জবাসী। তিতাস অফিস ঘেরাও সহ নানা কর্মসূচিতে দাবি আদায়ের চেষ্টা, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং নির্ধারিত সময়ের মধ্যেই হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তর করতে হবে, শিল্পমন্ত্রীর হুঁশিয়ারি। সম্ভাবনাময় আগর শিল্পকে ক্ষুদ্র শিল্প হিসেবে ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব অর্থনীতিতে কৃষি খাতের অবদান নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান। মির্জা হাসানুজ্জামান, আমাদের সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রতিবেদন দেখে আসছি কিছু। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা হরতাল, অবরোধ সহ চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা খাত। ক্ষতি পুষিয়ে নিতে না পারলে সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি ক্লাস, পরীক্ষা সহ শিক্ষা খাতকে সকল রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখারও পরামর্শ তাদের। এদিকে রোজা, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কমানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা আসছে। প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন। ২০ দলীয় জোটের টানা হরতাল, অবরোধ আর চলমান সহিংস রাজনীতির কবলে পড়ে বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়ে। ঝুঁকির মধ্যেও অনেক প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে পুরোপুরি স্বাভাবিক হয়নি শিক্ষা কার্যক্রম। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে সার্বিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই অভিমত শিক্ষা বিশেষজ্ঞদের। একটা প্রজন্ম সার্বিক শিক্ষা কার্যক্রম থেকে অনেকটাই বঞ্চিত থাকবে। এই ঘাটতি মেটানোর কোনো উপায় কি আছে? পরিপূর্ণভাবে একটা বাচ্চাকে আমরা যেভাবে শিখিয়ে পাঠাই পরের ক্লাসের জন্য, সেই শিক্ষাটা হবে না। দীর্ঘমেয়াদী ক্ষতির কবল থেকে বাঁচাতে সকল প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা খাতকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার পরামর্শ দেন শিক্ষাবিদরা। সর্বত্র তো রাজনীতি চলছে, সেখানে ওই বাচ্চাটাকে আমরা অ্যালোফ কি করে রাখবো? পরিবেশ তৈরি করতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতিকে ঢোকানো, শিক্ষাকে শিক্ষার জায়গায় ঢোকানো। যদি আমরা সময়টা বাড়িয়ে দিই, শ্রেণীকক্ষে একটু বেশি সময় দিই, তার জন্য অতিরিক্ত কিছু ভাতার ব্যবস্থা করা যেতে পারে। অনুরোধ রাজনৈতিক নেতৃত্বের কাছে যে আপনারা এই শিক্ষা খাতটাকে দূরে রাখুন। শিক্ষাটাকে সব মতানৈক্যের ঊর্ধ্বে রাখা উচিত। রাজনৈতিক দলই হোক, ব্যবসায়িক চিন্তা থেকেই হোক, অথবা ধর্মীয় চিন্তা থেকেই হোক, শিক্ষা শিক্ষাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানালেন, ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে তারাও বিভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সকল বিশ্ববিদ্যালয় মেকআপ ক্লাসও নিচ্ছেন। শুক্র শনিবারে পাবলিক ইউনিভার্সিটিতে বন্ধ থাকে, সেটাও এখন খোলা চলছে। বন্ধটা আমরা আরো কমিয়ে আনবো। শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজন বোধে জনবলও আমরা দেব। শিক্ষামন্ত্রী বলেন, হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, রোজা ও ঈদের ছুটি কমিয়ে আনা, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধের দিন ক্লাস করে না আরো বাড়তি ক্লাস করে নাকি ছুটি কমাইয়া দিয়া এই সময়টায় যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষায় নেওয়ার জন্য আমরা একটা বাড়তি উদ্যোগ গ্রহণ করব। সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের আর কি কি করা উচিত সেই ধরনের সিদ্ধান্ত আমরা নেব। রাজনৈতিক কারণে শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য যে কোনো মূল্যে শিক্ষাপদ্ধতি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ারও অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যে আমাদের ক্লাসগুলোকে পুরোদমে শুরু করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশগুলোর সাথে তাল মিলিয়ে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের জিডিপিতেও বাড়ছে শিল্প খাতের অবদান। একই সময়ে শতকরা হিসেবে কৃষি খাতের অবদান কমার পাশাপাশি আশঙ্কাজনক হারে কমছে এ খাতের প্রবৃদ্ধির মাত্রাও। উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে শিল্প খাতের প্রসারকে ইতিবাচক হিসেবে দেখা হলেও অর্থনীতিবিদরা বলছেন, শিল্প ও কৃষি খাতের প্রবৃদ্ধি হারের পার্থক্য বেড়ে গেলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে।
কৃষি প্রধান অর্থনীতি হলেও কয়েক বছর ধরেই জিডিপিতে কমছে কৃষি খাতের অবদান। 2009-10 অর্থ বছরে জিডিপিতে যেখানে কৃষির অবদান ছিল 18.38%, সেখানে 2013-14 অর্থ বছরে জিডিপিতে এ খাতের অবদান এসে দাঁড়িয়েছে 16.33%। তবে একই সময় জিডিপিতে বেড়েছে শিল্প খাতের অবদান। ব্যবসায়ীদের মতে জিডিপিতে কৃষি খাতের অবদান কমলেও শিল্প খাতের দ্রুত প্রসার হওয়ায় সঠিক পথেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। শুধু তাই নয়, উন্নয়নের ধারা বজায় রাখতে খাতোয়ারি শিল্প এলাকা গড়ে তোলারও তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিয়াল খাতে জিডিপি বাড়ছে, ইটস এ ভেরি ভেরি গুড নিউজ। ইন্ডাস্ট্রিকে যদি মনে করেন আরো বড় করতে হয়, যে খাতের সম্ভাবনা আছে তাদেরকেও নীতি সহায়তা দেওয়া এবং খাতওয়ারি আপনার ইকোনমিক জোন করে দেওয়া। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধিতে ভারসাম্য বজায় না থাকলে স্থিতিশীলতা হারাবে দেশের সামগ্রিক অর্থনীতি। কৃষি খাতের এই যে না বাড়তে পারাটা, প্রবৃদ্ধি একটা সার্টেন লেভেলে না বাড়তে পারাটা, সেটা কিন্তু তখন আমার শিল্প খাতের প্রবৃদ্ধিকে বা শিল্পের প্রোডাকশন অফ কস্টকে বাড়িয়ে দিবে এবং সেখানে প্রবৃদ্ধিকে এফেক্ট করবে। ফসলি জমি কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে নীতিমালা প্রণয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। যে জমিগুলি বিভিন্ন আবাসন এবং শিল্পে চলে যাচ্ছে, সেগুলির যে প্রোডাকশন, সেই প্রোডাকশনগুলি আমরা কাটিয়ে উঠতে পারবো যদি আমাদের উন্নত জাত, তারপরে কৃষি যে ইনপুটস আছে সেগুলি প্রদান করে কৃষি জমি ব্যবহারের একটা নীতিমালা থাকা উচিত। আর সেবা ও শিল্প সহ সব খাতের উন্নয়নের ধারা বজায় রাখতে কৃষি খাতের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা জানিয়েছিলাম আলোচনা করব কৃষি খাতের অবদান নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান। মির্জা হাসানুজ্জামান, আমাদের প্রতিবেদনে বেশ কিছু বিষয় উঠে এসেছে, কৃষি খাতের যেসব পরিসংখ্যানও উঠে এসেছে যে কমছে অবদান, জিডিপিতেও কমছে এবং প্রবৃদ্ধিতেও কৃষি খাতের প্রবৃদ্ধিও খুবই কমতির দিকে আছে। তো এই বিষয়গুলোকে আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, এটা ঠিক যে কৃষিখাতে প্রবৃদ্ধি কমে যাচ্ছে, সেটা আশঙ্কাজনক হারে কমেছে সেটা আমি বলবো না। কারণ এখানে আমরা যদি দেখতে পাই যে কৃষিখাতে যে অবদান, সেখানে কিন্তু যে পরিবর্তনটা সেটা কিন্তু খুব বেশি না। সেটা যে একেবারে অ্যালার্মিং আমরা সেটা বলবো না, কিন্তু প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। সেটার মানে এই না যে কৃষি উৎপাদন আমাদের ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে, সেরকম কিন্তু না। এখানে বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে, জি, ম্যাচিউরড লেভেলে পৌঁছে গেছে উৎপাদন ব্যবস্থা মনে হয়। জি, কারণ উৎপাদন আমাদের বেড়েছে, কিন্তু হয়তো বা এখানে প্রবৃদ্ধি বা জিডিপি যখন আমরা হিসাব করি তখন এখানে প্রাইসটা চলে আসে, মূল্যস্ফীতিটা চলে আসে, যার ফলে এখানে হয়তো প্রবৃদ্ধির মানে যে বাড়ার যে হার সেটা হয়তো আমরা দেখছি না। কিন্তু আমাদের উৎপাদন যে এখানে খুব কমে যাচ্ছে সেটা আমি বলবো না। আর এটার আরেকটা কারণ হতে পারে যে এখন শিল্প ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে। শিল্পটা এত যে গতিতে এগোচ্ছে, কৃষিটা ঠিক ওই না, সেটা ঠিক না। এখানে কিন্তু কৃষি খাতেরও কিন্তু একটা অবদান আছে এই শিল্প ক্ষেত্রে। কারণ হলো অনেক কৃষি কিন্তু এখন শিল্পে পরিণত হচ্ছে। তো শিল্প ক্ষেত্রেও কিন্তু কৃষি শিল্প যেটা, সেটাও কিন্তু এখানে অবদান রাখছে। তো এখানে যে কৃষি ভিত্তিক যে শিল্প সেটাও কিন্তু বাড়ছে। এখন আপনি প্রসেসিং বলেন, ফুড প্রসেসিং, আমরা প্রসেসড ফুড আমরা রপ্তানি করছি, ফিশ আমরা রপ্তানি করছি। তো এগুলো কিন্তু এই শিল্প খাতে এই অবদানটা রাখছে, যার ফলে শিল্প খাতের এই যে আমাদের প্রবৃদ্ধির হারটা সেটা বেড়ে যাচ্ছে। আমাদের যে শিল্প খাতের আরো প্রসার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সব দিকে নজর দিলে কৃষি খাতকে একটু কি ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে কিনা? সেটা তো আছে। আমরা জানি যে আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের লেবার ফোর্স যেটা মানে শ্রম মোট যে আমাদের লেবার আছে তার 54.4% কিন্তু কৃষিতে মানে অন্তর্ভুক্ত আছে বা কৃষি ক্ষেত্রের সাথে সরাসরি সম্পর্কিত, যেখানে শিল্প ক্ষেত্রে মাত্র 13.7%। তার মানে কম শ্রমের যোগান দিয়ে কিন্তু শিল্প থেকে আমরা 30%-এর মতো প্রবৃদ্ধি পাচ্ছি, যার ফলে আমরা কিন্তু শিল্প ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে আগ্রহ হচ্ছি। আর শিল্প ক্ষেত্রে আমরা কিন্তু হাই ভ্যালুর প্রোডাক্ট দেখতে পাই, কিন্তু কৃষি ক্ষেত্রে যেসব প্রোডাক্ট সেটা হলো লো ভ্যালুর প্রোডাক্ট, এবং সেখানে যার ফলে বিনিয়োগটা বেশি আসছে। বিনিয়োগ বেশি হওয়ার কারণে প্রবৃদ্ধিও কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে আপনার কথা থেকে একটা জিনিস হয়তো বোঝা যাচ্ছে যে কৃষি খাতে যেসব শ্রমিক বা যারা কাজ করছে তাদের দক্ষতারও একটা বিষয় রয়েছে। জি, দক্ষতা, সেই সঙ্গে আমাদের যে কৃষির যে যান্ত্রিকীকরণ বা নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সেটাকে বাড়াতে হবে, হাই প্রোডাক্ট এবং হাই ভ্যালু প্রোডাক্ট যেগুলো সেগুলোর উৎপাদন সেটা বাড়াতে হবে আমাদের। এবং আমাদের যে কৃষির যে মানে বৈজ্ঞানিক উপায়ে কৃষি
কার্য সম্পাদন করা, সেটার বিষয়ে আমাদের নজর দিতে হবে। সেই বিষয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু চেষ্টা চলছে। কৃষি মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা, এনজিও, তারা কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সেটা থেকে কেমন সুফল আসছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সেটা এই ব্যাপারে আসলে কৃষি বিজ্ঞানীরাই সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে অর্থনৈতিক ব্যাপারগুলো, যে আমরা দেখতে পাই যে 2012-13 অর্থ বছরে 14,822 কোটি টাকা আমাদের কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল। সেখানে 2014-15-তে এসে 12,390 কোটি টাকা, তার মানে এটা কমে গেছে। এবং কৃষি ভর্তুকি যদি আমরা চিন্তা করি, গত বছরের চেয়ে এই বছরে কিন্তু ওইটা কমে যাওয়ার একটা ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা কিন্তু কৃষিমন্ত্রী দিয়েছিলেন আমি যতদূর জানি, যে বকেয়া ছিল, সেই বকেয়াটা শোধ হয়ে যাওয়ার কারণে যে ওই বছরে কোনো বকেয়া ছিল না। কিন্তু সেটা তো বাড়া উচিত ছিল, কিন্তু বাড়েনি, বরং এটা একদম জিরো, মানে এক্ষেত্রে প্রবৃদ্ধি জিরো। এখন এখানে প্রবৃদ্ধি শূন্য রেখে আপনি কৃষিখাতে প্রবৃদ্ধি আপনি বেশি আশা করবেন, সেটা তো আশা করা আসলে ঠিক না। যার ফলে আমাদের এখানেও কৃষিখাতে বরাদ্দ কমা মানে কিন্তু কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ সবকিছু কিন্তু আপনার থেমে থাকবে। যার ফলে যে পরিমাণ সচেতনতা বা যে কৃষকদের যে দক্ষতা সেটা বাড়ার কথা ছিল, সেই পরিমাণ দক্ষতা কিন্তু বাড়বে না, যার ফলে প্রবৃদ্ধি কিন্তু কমিয়ে যাবে। বরাদ্দের যে ধরন, সেই জায়গায় মানে ডিসেমিনেট যে করা, মানে অ্যালোকেশনটা বা কৃষির যে বরাদ্দ থাকে সেটাকে একটু সাজানোর ব্যাপার রয়েছে। মানে সেটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে যেমন কৃষি ভর্তুকি এবং কৃষি ক্ষেত্রে যে দ্রব্যমূল্যের যে তাদের প্রাইস সেটাকে নিশ্চিত করা এবং মার্কেটিং এর ব্যবস্থা করা, এবং কৃষকদেরকে যে সঠিক সময়ে সঠিক যে ইনপুটগুলো আছে, যে জিনিসগুলো দরকার তাদের কৃষিকাজ করার জন্য, সেগুলো সময় মতো এবং সঠিক মূল্যে তাদেরকে সরবরাহ করা, সেই ব্যাপারগুলোতে বেশি জোর দিতে এবং সেখানে বেশি ফান্ডের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বাংলাদেশে কৃষি খাতে অবদান রাখার সুযোগ ছিল কৃষি ডিপ্লোমা, বিভিন্ন কৃষি কর্মকর্তা যারা মাঠ লেভেলে কাজ করছেন তাদের, কিন্তু অনেক সময় অভিযোগ ওঠে যে তারা দেখা যাচ্ছে ঠিক তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছাকাছি যাচ্ছেন না। সেটা তো কিছু সমস্যা থেকেই যাবে, কারণ এত বড় একটা অর্গানাইজেশন, কৃষি সেক্টর কিন্তু অনেক বড় বাংলাদেশে, আপনি জানেন, যেহেতু আমাদের ম্যাক্সিমাম লেবার ফোর্স এবং কৃষিক্ষেত্রে কিন্তু মাঠকর্মী সবচেয়ে বেশি অন্যান্য বিভাগের তুলনায়। তো কিছু কিছু সমস্যা থাকবে। তারপরেও আপনি যদি চিন্তা করেন যে আমাদের স্বাধীনতার সময় আমাদের খাবার ফুড প্রোডাকশন ছিল 1,10,00,000 মেট্রিক টন, সেখানে এখন কিন্তু 3,59,00,000 মেট্রিক টন। সেখানে জমিও কিন্তু প্রতি বছর প্রায় 68,000 হেক্টর জমি কমে যাচ্ছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে এখানে আমাদের এটা মানে নাই? সেটা অবশ্যই আছে, হয়তো কিছু কিছু সমস্যা থেকেই যাচ্ছে, সেটাকে আমাদের ওভারকাম করতে হবে। ওভারকাম করতে পারলে আমাদের হয়তো প্রবৃদ্ধি এটা না কমে বরং আরো বেড়ে যাবে বছরের পর বছর। আচ্ছা, আমরা বলছি খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, সাথে সাথে টেস্ট কেস হিসেবে কিছু এক্সপোর্ট শুরু করেছে। এটা কিভাবে দেখছেন? কারণ আমাদের দুর্যোগ বা যে ধরনের সমস্যায় আমাদের পড়তে হয় মাঝে মধ্যে, এই জায়গা থেকে কি প্রোটেকশন নেওয়া উচিত? প্রোটেকশন এখন দুর্যোগ তো আসবে, ন্যাচারাল ক্লাইমেটে আপনি তো এটাকে বন্ধ করতে পারবেন না। দুর্যোগপ্রবণ এখন যেটা করতে হবে যে এই দুর্যোগপূর্ণ অবস্থায়ও ফসলগুলো কিভাবে টিকে থাকতে পারে, কিভাবে বেশি ফলন দিতে পারে, সেই ধরনের জাত, যেমন আমাদের এখানে বন্যা হচ্ছে, অহরহই হচ্ছে, তো বন্যা সহিষ্ণু যে জাতগুলো সেগুলো বের করতে হবে। খরা হচ্ছে, খরা সহিষ্ণু যে জাতগুলো সেগুলো বের করতে হবে। লবণাক্ততা দেখা দিচ্ছে, সেই ধরনের জাত আমাদের বের করতে হবে। আমরা ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে আমরা অনেক কাজ করেছি এবং আমরা অগ্রসর হয়েছি। আমার মনে হয় এই ধরনের সমস্যা আসবে, এবং এগুলো যদি আমাদের কৃষিবিদদেরকে ঠিকমতো মূল্যায়ন করা হয় এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া হয়, তাহলে পরে আমার মনে হয় না কৃষিক্ষেত্রে এই ধরনের সমস্যা যেটা আমরা আশঙ্কা করছি, এই ধরনের আশঙ্কা আমাদের করার মতো কিছু। এই অঞ্চলে যদি কৃষিতে এগিয়ে থাকা দেশগুলোর বলতে পারি, চায়না তো কৃষি শিল্প দুটোতেই এগিয়ে আছে। চায়না তাদের প্রোডাকশন খুবই, মানে উৎপাদনশীলতা অনেক বেশি কৃষি খাতে। তো ওদের কাছ থেকে আপনারা কি ধরনের শিক্ষা নিতে পারেন? আমরা তো এদের যে টেকনোলজিগুলো সেগুলো আমরা আমাদের এখানে আরোপ করা যায় কিনা, আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদের এই যে প্রযুক্তিগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি, তাদের কৃষি সিস্টেমটা কেন তারা এগিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো খুঁজে বের করে আমাদের এখানে আমরা কিভাবে এগুলোকে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো আমাদের খুঁজতে হবে। আচ্ছা, আর যদি বলি যে বিভিন্ন ধরনের মেশিনারিজ, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের কৃষি খাতে কতটুকু অগ্রগতি হয়েছে? এটা গত 5 বছরে বা 10 বছরে যদি বলি আমরা, এটার অগ্রগতি তো খুবই বেশি। এখন আসলে কৃষকরা কিন্তু এই ব্যাপারে অনেক সচেতন, এবং তাদের বিশেষ করে যেহেতু আমাদের মোবাইল টেকনোলজি বা ইন্টারনেটের ব্যবহার বা এই ধরনের জিনিসগুলো বেড়েছে, আমরা ইচ্ছা করলে কিন্তু একটা তথ্য আমরা খুব সহজেই নিতে পারি, যেটা আগে নেওয়া সম্ভব ছিল না। আজকে একজন কৃষক হয়তো টেলিফোনের মাধ্যমে সে জেনে নিচ্ছে, মোবাইলের মাধ্যমে জেনে নিচ্ছে যে বাজারের কি অবস্থা।
এগুলো জানতে হবে। আসলে কি এগুলো থাকলে পরে আমাদের কৃষকরা কিন্তু অনেক স্মার্ট এখন আগের চেয়ে। তো এখন যেটা দরকার তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে একটা। আরেকটা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো কিন্তু অনেক সময় কৃষকদের এই যে কৃষি কর্ম এগুলোতে অনেক সময় বাধা সৃষ্টি করে, তারা ঠিক সময়ে তাদের ইনপুটগুলো পায় না। ইভেন তাদের যে উৎপাদিত পণ্য সেটা কিন্তু তারা সময় মতো এবং সঠিক দামে বাজারে দিতে পারছে না। এটাও একটা কৃষি খাতের শ্রমিকদের ব্যাপারেও অনেক কথা বলার আছে। কৃষি খাতের যে শ্রমিক নিয়ে কথা বলছিলাম আমরা, যে আমাদের দেশের হয়তো 55 থেকে 60% লেবার ফোর্স হচ্ছে কৃষি খাতের সাথে জড়িত। আমরা শ্রমিক পাঠাচ্ছি বিদেশে, সেক্ষেত্রে কৃষিতে স্পেশালাইজড শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো কাজ করা যেতে পারে কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে যে লেবার ফোর্স, কিন্তু এটাও কিন্তু কৃষিতে যে আমরা বললাম এখন যে 54% লেবার, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে অলরেডি কিন্তু তারা শিফট করছে যে শিল্প ক্ষেত্রে, কারণ ওটা যেহেতু হাই ভ্যালু প্রোডাক্ট, আপনি একটা শিল্প ক্ষেত্রে আপনি কিন্তু রাতেও কাজ করতে পারবেন, কিন্তু কৃষিতে কিন্তু সেই সুযোগটা নাই পার্ট টাইম কাজ করার বা বছরের সবসময় কাজ করার সুযোগ নেই। যার ফলে আনএমপ্লয়মেন্ট প্রবলেম কিন্তু কৃষিতে সবসময় মানে থাকছে একটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা বললেন যে বিদেশে মানে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কৃষি বিষয়ে দক্ষ শ্রমিক, সেটা আসলে প্রথমে নির্ভর করবে হলো চাহিদা আছে কিনা। সেই চাহিদাটা আগে ঠিক করতে হবে। কিছু কিছু দেশে কিছু গিয়েছে, আমি যতটুকু জানি গিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা করা যেতে পারে, সরকারের হয়তো এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে যে কিছু শ্রমিককে আমরা বাজার খুঁজে বের করবে প্রথমে, এবং সেই অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তারপরে তাদেরকে কৃষিক্ষেত্রে পাঠানো যেতে পারে। সেটা সরকার হয়তো ভেবে দেখবে। আর কৃষি খাতে কিন্তু এখনো পর্যন্ত আমার জানা মতে কোনো শ্রমিকদের কোনো মজুরি কাঠামো নেই। এটা কতটুকু নেতিবাচক কাজ করে? এটা খুবই দুঃখজনক। আসলে শ্রমের মূল্য যখন আমরা দিতে পারবো না, তখন অবশ্যই কিন্তু তাদের কাছ থেকে যে দক্ষতা সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। সুতরাং এই ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। মানে ইনফরমাল খাত বলা হয় কৃষিকে, যে অন্যান্য খাতে কিন্তু ঠিকই মজুরি একটা সিস্টেম আছে। আর যেহেতু আমাদের শিল্প খাতে অবদান বাড়ছে, জিডিপিতে প্রবৃদ্ধিও ভালো, সামনে আরো বড় সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের যেসব প্রধান শিল্প রয়েছে সেসব শিল্পকে সাপোর্ট করার জন্য কৃষি খাতে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা? প্রথমে যেটা করতে হবে যে আমাদের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো প্রসেসিং এর দিকে জোর দিতে হবে, যে আমরা এগুলোকে কিভাবে, আমরা অনেক সময় আমরা হয় কি যে কোনো সবজি বা ফল যখন আমাদের সিজন আসে তখন কিন্তু অনেক সবজি অনেক ফল আমাদের নষ্ট হয়ে যায়, বা এগুলো আমরা সঠিক মূল্যও পাই না এবং অনেক সময় নষ্ট হয়। তো ওই ক্ষেত্রে যদি আমরা কোনো প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি, বড় বড় প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জেলায়, সেটা সরকারের তত্ত্বাবধানে হতে পারে। বেসরকারি খাতে কয়েকটা হয়েছে, বেসরকারি খাতে হয়েছে কিন্তু খুব বেশি না। কিন্তু সেটা সরকার যদি এই ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে কিন্তু এই কৃষকদের এই যে মানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যে তাদের এবং ভ্যালু এডিশনটা অনেক বেড়ে যাবে, কারণ ম্যাক্সিমাম ভ্যালু এডিশন কিন্তু পোস্ট হারভেস্ট পর্যায়ে হয়, মানে আমরা ফসল সংগ্রহের পরেই কিন্তু ভ্যালু এডিশনটা মেইনলি হয়। তো ওখানে যদি আমাদের এই কৃষকদেরকে তাদেরকে প্রশিক্ষিত করে এই ব্যাপারে কাজে লাগানো যায় এবং সেটা একটা বড় একটা শিল্প হতে পারে, কিন্তু সেটা একটা বড় একটা কৃষি শিল্প হতে পারে, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কৃষির যে অবদান সেটা বেড়ে যাবে। কৃষি খাতের বিভিন্ন উপখাত রয়েছে, ফার্মিং, পোলট্রি, তারপরে ডেইরি, এইসব ফিশারিজ, এইসব খাতে উন্নয়নের কি সুযোগ রয়েছে এখন পর্যন্ত? এখন এইসব খাতে আসলে প্রায়শই আমরা দেখতে পাই, যেমন ফিশারিজ বলি আমরা, পোলট্রি বলি, নানান ধরনের রোগ অনেক সময় মহামারী আকারে দেখা দেয়। তো প্রথমে কি এদের সেফটির ব্যবস্থা করতে হবে, আর এক্ষেত্রেও এদের যে কিভাবে বাজারজাতকরণটা ভালো হয়, যেমন আমরা ফ্রোজেন ফুড এখন খুবই পপুলার, যার ফলে এদের কিভাবে এদেরকে সংরক্ষণ করে অনেকদিন যাবত এগুলোকে রাখা যায় বা রপ্তানির ব্যবস্থা করা যায় কিনা, কারণ বিদেশে কিন্তু প্রচুর চাহিদা আছে, যেটা অন্যান্য দেশ থেকে আফ্রিকান দেশগুলো প্রচুর পরিমাণে এরকম রপ্তানি করছে, কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণে কিন্তু বাজার ধরতে পারছি না। যদি সেই বাজার ধরা যায়, আমাদের কিন্তু অনেক সুযোগ আছে পোলট্রি বা ফিশারিজ এগুলোর মানে এগুলো বাড়ানোর। তো যদি আমরা বাজার ধরতে পারি এবং প্রসেসিংটা ঠিক মতো করতে পারি, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়ে গেছে। আর কৃষি খাতে যেটা বলছিলাম, আমাদের পরিসংখ্যানও এসেছে যে প্রতি বছরই কিন্তু জমির পরিমাণ কমছে। সেক্ষেত্রে যে জমি আছে সেটার ম্যাক্সিমাম ব্যবহার, মানে সর্বোচ্চতম ব্যবহার নিশ্চিত করতে গেলে কি করতে হবে? এটা তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে উচ্চ ফলনশীল জাত বের করতে হবে। কিভাবে আরো বেশি ফলন পেতে পারি আমরা প্রতি একক জমি থেকে, সেটার ব্যবস্থা করতে হবে। আমাদের সর্বোচ্চ যে ফলনটা পাওয়া উচিত
সেটা পেতে হবে। সেটা পেতে হলে আমাদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে যে কিভাবে ফসল চাষ করলে পরে সেখান থেকে আমরা যে পটেনশিয়াল যে ইলটা বা সর্বোচ্চ যে ফলনটা সেটা আমরা পেতে পারি সেই ব্যবস্থা করতে হবে। জমির উর্বরতা কমে যাচ্ছে, উৎপাদনশীলতা কমে যাচ্ছে মানে নানান কারণে, সেগুলো ঠিকমতো আমাদের রক্ষা করতে হবে। উর্বরতার কথাটা যখন বললেন, আমি একটু বলতে চাই যে রাসায়নিক সার ব্যবহারের যে বিষয়টা, সেক্ষেত্রে জৈবিক যেসব সার রয়েছে, জৈব সার ব্যবহারটা কতটুকু বেড়েছে আপনার পর্যবেক্ষণে? এটা আসলে খুবই হতাশাজনক যে আমাদের এখানে কিন্তু আমাদের জমিতে যেখানে 5% জৈব পদার্থ থাকার কথা মাটিতে, সেখানে মাত্র আমরা 0.5 বা 1%-এর মতো জৈব পদার্থ আছে। তার মানে মাটির স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ। ভবিষ্যৎ আশঙ্কাজনক মানে কি, এখানে হয়তো মাটির মানে উৎপাদনশীলতা আস্তে আস্তে কমে যাবে এবং সেই ক্ষেত্রে কি হবে, আমাদের উর্বরতা বাড়াতে হলে ক্রমাগত আমাদের সারের ব্যবহার বাড়াতেই হবে। বাড়াতে গেলে সেটা শুধু যে মাটির উপর প্রভাব ফেলবে তা না, যে অন্যান্য যে আমরা এটা মানুষের উপরে কিন্তু প্রভাব পড়বে এবং পরিবেশের উপরে কিন্তু বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। রাসায়নিক সার না, জৈব সারের পরিমাণ বাড়ানোর সুযোগ কিন্তু আমাদের খুব কম। কারণ হলো আমরা কি করছি, ফসলের যে অবশিষ্টাংশ সেটা কিন্তু আমরা আগে মাঠে রেখে আসতাম, কিন্তু এখন কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি, কারণ জ্বালানি সংকট। হ্যাঁ, তো সেই ধরনের সমস্যাগুলো আমাদের রয়ে গেছে। আমাদের গরুর পরিমাণ কমে গেছে, যেটা আমরা আগে গোবর সার আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু জ্বালানি হিসেবে ব্যবহার করছি বা গরুর পরিমাণ কমে গেছে, একটি সমন্বিত কৃষি ব্যবস্থাপনা থাকা দরকার আর কি। কঠিন হয়ে যাচ্ছে ওই বিষয়গুলোতে সরকার বা নীতি নির্ধারক সহ সবাইকে সচেতন হতে হবে। এটা আসলে সমন্বিত উপায়ে এটা করতে হবে, কারণ এটা খুবই কঠিন একটা কাজ। ধন্যবাদ ডক্টর হাসানুজ্জামান আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের কৃষি খাতের অবদান কেমন অর্থনীতিতে, সে বিষয়ে কথা বলছিলাম শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামানের সঙ্গে। প্রায় 5 বছর ধরে গ্যাস সংকটের কারণে চরম দুর্ভোগের শিকার নারায়ণগঞ্জবাসী। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় লোকজন মানববন্ধন, মিছিল, সমাবেশ ও তিতাস অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এ অবস্থায় তিতাস কর্তৃপক্ষ বলছে, গ্যাস সংকট সমাধানে নতুন 2টি পাইপলাইন বসানো হচ্ছে। তাদের আশা, আগামী মাস থেকে গ্যাস সংকটের সমাধান হবে। শরীফউদ্দিন সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সকাল 7টার দিকে চলে যায় গ্যাস, বেলা 3টার দিকে কোথাও অল্প আসে, কোথাও আসে না। ঘন্টা দুয়েক পর আবারও চলে যায়, এরপর আসে রাত 10টার পর। এভাবেই নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা কাটাচ্ছেন প্রায় 5 বছর ধরে। তিতাসের বিল গুনলেও তিতাসের গ্যাসের বদলে বিকল্প হিসেবে ঘরে ঘরে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস, স্টোভ বা অন্য কিছু। 7টা খুব বড় জোর, 7টার দিকে চলে যায়, তারপর সারাদিনে একদমই নেই। কুকারে, তারপরে স্টোভে রাঁধলি, সিলিন্ডার তো সবকিছু করা যায় না, বড় বড় হাঁড়ি পাতলে বসা যায় না। আস্তে আস্তে রাত্রে 10টা 11টার দিকে গ্যাস আসে, তো ওই গ্যাস আসলে তো আমাদের কোনো কাজে লাগে না। নারায়ণগঞ্জে গ্যাসের সরবরাহ বাড়াতে তিতাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ থেকে গোদনাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ 2টি পাইপলাইন বসাচ্ছে। এই পাইপলাইনের কাজ গত বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা শেষ হয়নি। তাই দ্রুত কাজ শেষ করে নারায়ণগঞ্জের গ্যাসের সমস্যা সমাধানের দাবি জানিয়েছে নাগরিক কমিটি। তিতাস গ্যাসের যে পাইপ বসানো হচ্ছে, আমরা ফলাফল দ্রুত গতিতে পাই এবং নারায়ণগঞ্জের যে গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যা অচিরেই সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং আমরা গ্যাস পাবো, এই প্রত্যাশা আমরা করছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সিদ্ধিরগঞ্জ গোদনাইল পঞ্চবটি পাইপলাইনের কাজ 90% শেষ হয়েছে। 31 মার্চের মধ্যে তা শেষ হলে এপ্রিল মাসে নারায়ণগঞ্জের গ্যাস সংকট আর থাকবে না। এটা আমরা দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করতেছি। নারায়ণগঞ্জবাসী এবং মুন্সিগঞ্জবাসীর গ্যাসের যে সমস্যা আছে, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। নারায়ণগঞ্জে প্রতিদিন 12 কোটি 50 লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন হয়, সেখানে এখন সরবরাহ হচ্ছে 8 কোটি ঘনফুট। নারায়ণগঞ্জ শহরে প্রায় 57,000 আবাসিক ও 800 শিল্প বাণিজ্যিক গ্রাহক রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তর করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির 5ম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এছাড়াও সভায় বাংলাদেশের সম্ভাবনাময় আগর শিল্পকে কুটির থেকে ক্ষুদ্র শিল্পে ঘোষণা করা হয়। চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তরের সময়সীমা, কিন্তু নির্ধারিত সময়ে সাভারের পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ কাজ শেষ না হয় সময় মতো চামড়া শিল্প স্থানান্তরে ব্যবসায়ীদের শঙ্কা থাকলেও বেঁধে দেওয়া সময়সীমা কোনো অবস্থাতেই বাড়ানো হবে না বলে আবারও হুঁশিয়ারি দিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আমরা কোনো সময় বাড়ানোর ভিতরে নাই। বহু বছর তারা নষ্ট করেছে, বুড়িগঙ্গা ঢোকা যায় না, সমস্ত পানি দূষিত হয়ে গেছে। সুতরাং
ইট ক্যানট বি টলারেড। এছাড়া বিশ্বে আগর কাঠ ও আগরের তৈরি আতরের চাহিদা থাকায় আগর শিল্পকে কুটির শিল্প থেকে ক্ষুদ্র শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগ সুবিধা দিতে সিঙ্গেল ডিজিটে ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। বিশ্বে আগরের আতরের খুব বেশি দাম, সুতরাং আমরা প্রক্রিয়া করে আজকে ক্ষুদ্র শিল্প হিসাবে এটাকে ঘোষণা করা হলো। তাদেরকে যদি আমরা হ্যাভি লোড দিয়ে দিই আগেই, তাহলে তো এই শিল্পগুলি ক্ষুদ্র শিল্পগুলি গড়ে উঠবে না। 9-10-এর ভিতরে একটা ইন্টারেস্ট থাকবে, সেই সমস্ত ব্যাংক দ্বারা ফাইন্যান্সিং করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের মে মাসের 15 তারিখের মধ্যে জাতীয় শিল্পনীতি 2015-এর খসড়া চূড়ান্ত করে জুন মাসে তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। মে মাসের প্রথম দিকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমূহে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। বাংলাদেশে 20টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে ভিয়েতনামের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। এখানে জমির তেমন কোনো সমস্যা নেই, তবে অবকাঠামোগত দিক দিয়ে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। এরপরও বাংলাদেশের কৃষি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে ভিয়েতনামের ব্যবসায়ীদের, আর মুনাফার অর্থ দেশে ফিরিয়ে নিতেও তাদের কোনো সমস্যা হবে না। বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য সামগ্রী আমদানি করতে ভিয়েতনামকে আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার শিল্প মন্ত্রণালয়ে ভিয়েতনামের বাণিজ্য ও শিল্প বিষয়ক ভাইস মিনিস্টার হোয়াং কুক বোয়াং এর সঙ্গে নেতৃত্বে এক দল প্রতিনিধির সাথে সাক্ষাৎকালে এ পরামর্শ দেন মন্ত্রী। এ সময় কৃষি পণ্য উৎপাদন, আইটি, পোশাক ও জ্বালানি সহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগ করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী। স্থানীয় বিনিয়োগ বাড়াতে নতুন ভ্যাট আইন সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, চলমান রাজনৈতিক অবস্থার কারণে বিদেশি বিনিয়োগে কিছুটা মন্দা দেখা দিলেও রাজস্ব বিভাগের আধুনিকায়নের ফলে আগামীতে দেশীয় বিনিয়োগে গতি আসবে। অনুষ্ঠানে এফবিসিসিআই এর সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীদের মধ্যে এখন কর দেওয়ার ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, আর এ কারণেই চলমান অস্থিতিশীলতার পরও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়েনি। অনুষ্ঠানে ব্যবসায়ীদের নতুন ভ্যাট আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই মুহূর্তে উন্নয়নের অন্যতম বড় প্রতিবন্ধকতা হচ্ছে বিদেশি বিনিয়োগ তো বটেই, স্থানীয় বিনিয়োগ তেমন ভাবে হচ্ছে না। স্থানীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য এই আইন ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি, জবাবদিহিতা বাড়ানো বাংলাদেশের জন্য টেকসই পোশাক শিল্প গড়ে তোলার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়ের লারামে। সোমবার বিজিএমইএ নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক শিল্প উন্নয়নে কানাডা বরাবরের মতোই পাশে থাকবে। বিজিএমইএ জানায়, কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের বাজার প্রায় 11%, যেখানে চীনের পোশাক দখল করেছে 60%। তবে সাম্প্রতিককালে কানাডার মুদ্রার মান ডলারের বিপরীতে পড়ে যাওয়ায় বাংলাদেশি পোশাক রপ্তানি কমেছে। যদিও সার্বিকভাবে গত বছর কানাডার পোশাক আমদানি বেড়েছে 1.5%-এরও বেশি। এক্ষেত্রে জর্ডান, ফিলিপাইন, কম্বোডিয়ার প্রবৃদ্ধি যথেষ্ট ভালো। সেই সাথে পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বের পোশাক বাজারে রপ্তানি 5 থেকে 8% নেওয়া গেলে 2020 সালেই পোশাক খাতের রপ্তানি $50 বিলিয়ন ছাড়াবে। তবে বিজিএমইএ মনে করছে, লক্ষ্যমাত্রা পূরণে রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষভাবে দরকার। কানাডার জনগণ পণ্য উৎপাদনকারীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সাথে দেখে, যে কারণে এদেশে আমরা $8 মিলিয়ন অর্থ সহায়তা দিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে কাজ করছি। পোশাক শিল্পে গত কয়েক বছরে শ্রম অধিকার, কর্মপরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সংস্কার হয়েছে, যা সামনেও চালিয়ে যেতে হবে। শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে কানাডা এদেশের পাশে থাকবে, যা পোশাক খাতের জন্য ইতিবাচক ভূমিকাই রাখবে বলে আমি মনে করি। এবিসি রেডিওর আয়োজনে 16 মুক্তিযোদ্ধাকে সুপার হিরো সম্মাননা দেয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটর রবি সৌজন্যে সোমবার প্রথম আলো কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ডক্টর ফজলে রাব্বি মিয়া। শুধুমাত্র পুনর্গঠন কার্যক্রম চালিয়ে গেলেই গ্রিসকে ঋণ সহায়তা দেয়া হবে বলে আবারও সাফ জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর
অ্যাঙ্গেলা মার্কেল। শুধু তাই নয়, বাড়ানো হবে ঋণ পরিশোধের সময়ও। সোমবার ঋণ সীমা বাড়ানোর চুক্তিতে আসতে বার্লিনে গ্রিস প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় সিপ্রাস বলেন, কর আদায় পদ্ধতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মতো বৃহত্তম অবকাঠামো প্রকল্পগুলোর কাজে হাত দেওয়ার সময় এসেছে এখন, যেগুলো আগের সরকার করতে পারেনি। এদিকে ঋণ সীমা বাড়ানো এবং নতুন কর করে ঋণ দেওয়ার বিপরীতে প্রস্তাবিত পুনর্গঠন কার্যক্রমের তালিকা দাতা গোষ্ঠীর কাছে জমা দিলেও তা ইইউ আইএমএফকে সন্তুষ্ট করতে না পারায় এখনও ঝুলে আছে চুক্তিটি। এ অবস্থায় দ্রুত চুক্তিতে না আসতে পারলে পুরনো ঋণ পরিশোধেও বেগ পেতে হবে গ্রিসকে। গ্রিসকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতেই হবে, আর এজন্য জরুরি উন্নয়নে গতি ফেরানো এবং উচ্চ বেকারত্ব হার নিয়ন্ত্রণে আনা, আর তা পুনর্গঠন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই জায়গাটায় গ্রিসকে সমঝোতায় আসতেই হবে। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির নেতিবাচক প্রভাব এসে পড়েছে যুক্তরাজ্যের ভোগ্যপণ্যের বাজারেও। আমদানিকৃত কাঁচামালের উচ্চ মূল্যের কারণে অনেক ক্ষেত্রে দাম না বাড়িয়ে সুকৌশলে পণ্যের আকার কমাচ্ছে ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। আর এতে ভোক্তা অসন্তোষ সহ বাজারে পণ্যের বিক্রি কমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। পানীয় হিসেবে চায়ের প্রতি ব্রিটিশদের আগ্রহের কথা কে না জানে। তাই ব্রিটেনের অধিকাংশ রেস্টুরেন্টে জনপ্রিয়তার তালিকার শীর্ষে রয়েছে পানীয়টি। এক পেনিরও কম মূল্যে পাওয়া ধুমায়িত চায়ের কাপ হাতে জমে ওঠে পারস্পরিক আড্ডা আর আলাপচারিতা। শুধু পানীয়ই নয়, বাহারি স্বাদের মজাদার সব চকলেটও রয়েছে ব্রিটিশদের পছন্দের তালিকায়। কিন্তু এবার তাতে বাদ সাধতে যাচ্ছে মাত্রা ছাড়ানো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এমন আশঙ্কার কথাই বলছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা। আর এমন পরিস্থিতিতে নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো বাজার ধরে রাখার কৌশল হিসেবে দাম না বাড়িয়ে ছোট করছে তাদের পণ্যের আকার। যুক্তরাজ্যের চায়ের ব্র্যান্ডগুলো এখন বেশ চাপের মুখে রয়েছে, কেননা গেল 6 মাসে চায়ের দাম বেড়েছে প্রায় 50%। ফলে প্রতি কেজি চায়ের দাম গিয়ে ঠেকেছে 2 পাউন্ডে। কিন্তু সে অনুপাতে প্রতিষ্ঠানগুলো দাম বাড়াতে পারছে না, কারণ এত দাম দিয়ে কেউ হয়তো চা কিনে খেতেই চাইবে না। আকার কমানোর পাশাপাশি কেউ কেউ তো বক্সে চকলেটের সংখ্যাও কমিয়ে দিচ্ছে। আর এ কারণেই ভোক্তাদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে ক্যাডবেরি কিংবা মার্সের মতো প্রতিষ্ঠানগুলোকেও। আমি এতদিন জানতেই পারিনি যে মার্স তাদের চকলেট বারগুলোকে ছোট করে ফেলেছে। এমনকি তারা এই বিষয় নিয়ে কোনো ঘোষণা বা বিজ্ঞাপন পর্যন্ত দেয়নি। এভাবে আমাদেরকে পরিমাণে কম খাবার দিয়ে ওরা কৌশলে অতিরিক্ত অর্থ আদায় করছে। এদিকে ব্র্যান্ড ফিন্যান্সের এক গবেষণায় দেখা গেছে, এভাবে খরচ কমালে বাজারের প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড ভ্যালু পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিশেষ করে এশিয়া থেকে আমদানিকৃত কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এসব পণ্য তৈরিতে এখন বাড়তি অর্থ গুনতে হচ্ছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে। এদিকে 2016 সালে বিশ্বে চকলেটের বাজার $9,830 কোটি পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে আর্থিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড মার্কেটস। এটি মাহমুদ, সময় সংবাদ। 2015-16 অর্থ বছরে ভারতের প্রবৃদ্ধি হবে 8%, আর 2016-17 অর্থ বছরে প্রবৃদ্ধি হবে 8.3%। সম্প্রতি এক রিপোর্টে এমন পূর্বাভাস দিয়েছে ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ। রিপোর্টে আরও বলা হয়, ভারতের অর্থনীতি বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বলেই 6.5% থেকে বাড়িয়ে 8% করা হয়েছে। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেছেন, ভারতের অর্থনীতি 2019 সালের মধ্যে জাপান এবং জার্মানিকে টেক্কা দেবে। এছাড়া চলতি অর্থবছর এবং আগামী অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধি 7.2 এবং 7.5% পূর্বাভাস দেয় আইএমএফ। লোহিত সাগরের উপকূলে মিশরের নতুন রাজধানী নির্মিত হলে তা দেশটিকে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আনবে। এছাড়া কয়েক হাজার কোটি ডলারের এ প্রকল্প দেশটির ঘনবসতি, দারিদ্র্য ও বেকার সমস্যা দূর করবে বলে প্রত্যাশা মিশর কর্তৃপক্ষের। তবে এ ধরনের প্রকল্পের কাজে এত দেরিতে হাত দেয়ায় বিষয়টি নিয়ে অসন্তুষ্ট দেশটির সাধারণ মানুষ। দর্শক, আমরা এবারে জানিয়ে দেব দেশের পুঁজিবাজারের খবরাখবর। প্রথমেই যেটা দেখছি, আমাদের
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি জানতে DSE-BD.org-তে যোগ দিচ্ছি। যেটা লক্ষ্য করা যাচ্ছিল, এই সপ্তাহের শুরুটা কিন্তু বেশ ঊর্ধ্বমুখী একটা উল্লম্ফনের মধ্য দিয়ে শুরু হয়েছিল দেশের এই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেখানে প্রায় 60 পয়েন্টের চেয়েও 60 পয়েন্টের মতো বেড়ে গিয়েছিল ডিএসসির প্রধান সূচক DSE-X। কিন্তু সেই যে সপ্তাহের শুরুর সে ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি ডিএসসি। গতকালকে আমরা লক্ষ্য করেছি প্রায় 26 থেকে 27 পয়েন্টের মতো কমে গিয়েছিল ডিএসসির যে প্রধান সূচক DSE-X এ, এবং আজকে সকালে যেটা প্রথমে লক্ষ্য করছিলাম প্রায় 20 পয়েন্টের মতো সূচক বেড়ে গিয়েছিল এক সময়, সেখান থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এখন সূচক আবার নেতিবাচক প্রবণতায় ফিরে এসেছে এবং প্রায় 8 পয়েন্টের মতো সূচক হারিয়ে ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে এখন 4,499 পয়েন্টের কাছাকাছি। এবং লেনদেনের পরিমাণ যদি লক্ষ্য করি, গতকালকে কিন্তু 314 কোটি টাকার মতো শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। তার আগের দিন প্রথম দিন যেটা লক্ষ্য করেছিলাম যে সেখানে 250 কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছিল। তো বেশ কিছুদিন ধরেই বাজারের লেনদেন কিন্তু 300-250 কোটি টাকার কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে এবং আজকেও যেটা দেখছি সেখানে 67 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 57টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে 159টি প্রতিষ্ঠানের দাম এবং অপরিবর্তিত রয়েছে 43টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। যদি টপ 20-তে লেনদেনের দিক থেকে কারা কারা এখন পর্যন্ত অবস্থান করে নিয়েছে সেদিকে একটু লক্ষ্য করি, সেটা লক্ষ্য করা যাচ্ছে যে টপ 20-তে প্রথমেই রয়েছে একদম লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড 1 নম্বরে অবস্থান করছে। 120 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। 124 টাকা 50 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে সিমেন্ট খাতের এই প্রতিষ্ঠান লাফার্জ সুরমার। বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি লাফার্জ সুরমা সিমেন্ট টপ 20-তে জায়গা দখল করে নিচ্ছে। 2 নম্বরে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, জ্বালানি খাতের প্রতিষ্ঠান। 186 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। 197 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এবং শাহজিবাজারের সবচেয়ে বড় বিষয় যে লো ভ্যালু এবং হাই ভ্যালুর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়। সর্বনিম্ন লেনদেন দর দেখা যাচ্ছে 183 টাকা, কিন্তু সর্বোচ্চ লেনদেন মূল্য শাহজিবাজারের 197 টাকা পর্যন্ত। গতকালকে শাহজিবাজার লেনদেন শেষ করেছিল 194 টাকা 90 পয়সায়। এসিআই রয়েছে 3 নম্বরে, 484 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। 487 টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে এসিআই ফর্মুলা রয়েছে 4 নম্বরে, 151 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। 154 টাকা 70 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। যমুনা ওয়েল অবস্থান করছে 5 নম্বরে, 205 টাকায় লেনদেন হচ্ছে। 206 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। সাউথ ইস্ট SIBL অবস্থান করছে 6 নম্বরে, 14 টাকা লেনদেন হচ্ছে। 14 টাকা 20 পয়সা পর্যন্ত দর উঠেছিল। হামিদ ফেব্রিক্স লিমিটেড অবস্থান করছে 7 নম্বরে, 26 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। 27 টাকা 70 পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে। ব্র্যাক ব্যাংক অবস্থান করছে 8 নম্বরে, 36 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। ইফাদ অটোস রয়েছে 9 নম্বরে, 62 টাকায় 30 পয়সায় লেনদেন হচ্ছে। সাপোর্ট অবস্থান করছে 10 নম্বরে, লেনদেন হচ্ছে 57 টাকা 50 পয়সায়। সর্বোচ্চ লেনদেন মূল্য সাপোর্টের আজকে 59 টাকা 30 পয়সায়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড অবস্থান করছে 11 নম্বরে, 125 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। 128 টাকা 40 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এছাড়াও যেসব প্রতিষ্ঠান টপ 20-তে জায়গা দখল করে নিচ্ছে সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক, জিবি, ওয়ান ব্যাংক লিমিটেড, আশা ডেনিম, বেক্সিমকো, মোবিল যমুনা লিমিটেড, বিডি, স্কয়ার ফার্মা এইড। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ লেনদেন পরিস্থিতি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা, রোজা, ঈদ ও গরমের ছুটিতে ক্লাস নেয়ার নির্দেশনা আসছে। দেশে জিডিপিতে শিল্প খাতের অবদান বাড়লেও কমছে কৃষি খাতের প্রবৃদ্ধি, 2 খাতের ভারসাম্য না থাকলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। প্রায় 5 বছর ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে নারায়ণগঞ্জবাসী, তিতাস অফিস ঘেরাও সহ নানা কর্মসূচিতে দাবি আদায়ের চেষ্টা, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং নির্ধারিত সময়ের মধ্যেই হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তর করতে হবে, শিল্পমন্ত্রীর হুঁশিয়ারি, সম্ভাবনাময় আগর শিল্পকে ক্ষুদ্র শিল্প হিসেবে ঘোষণা।
এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।